মাহমুদ রাসেল সংসদ থেকে কিছুক্ষণ আগে কথা বলতে না দেওয়ার অভিযোগে জামাত অর্থাৎ বিরোধী দল ওয়াকআউট করেছে এবং সেই সংসদেই স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেছেন যে ইন্টারিম আমলে যে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে সেটি তার সরকার যেন অনুসন্ধান করে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। আপনার কি মনে হয় এটা সত্যি সত্যি সরকার অনুসন্ধান করবে নাকি এটা একটা পলিটিক্যাল রেটরিক? জি, অসংখ্য ধন্যবাদ আমাকে চমৎকার প্রয়াসে যুক্ত করার জন্য। সাথে আমার দুজন সহ প্যানেলিস্ট, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। যমুনা টিভি যারা দর্শক আছে তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, আমাদের একটা কথা সবসময় বলে, যে যায় লঙ্কায় সে হয় রাবণ। মানে আমরা সবসময় যারা ক্ষমতা আসে তারা আগের সরকারকে বলে তারা দুর্নীতিগ্রস্ত ছিল। আপনি দেখেন ১/১১ সরকার যখন আসে তখন বলেছে যে ৪ দলীয় ঐক্য সরকার আমলে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। আবার ১/১১ সরকার পতন হওয়ার পরে আওয়ামী লীগ সরকার বলেছে ১/১১ সময় সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। এরপর আওয়ামী লীগের পতনের পরে যখন অন্তর্বর্তীকালীন সরকার আসলো তখন অন্তর্বর্তীকালীন সরকার বলল সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে আওয়ামী লীগের সময়। আবার অন্তর্বর্তীকালীন সরকারের পতনের পরে যখন নতুন সরকার আসলো, নতুন সরকার বলল যে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়। নতুন সরকার বলেনি, এটা টিআইবি বলছে। না, মানে টিআইবিও বলেছে এবং কি আমাদের আজকে তো স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও বলছেন। তাহলে দেখেন সমস্যা হচ্ছে যারা ক্ষমতা আসে আমরা সবসময় আঙ্গুলকে এভাবে দেখাই, অন্য দিকে আঙ্গুল দেখাই, কিন্তু 4টা আঙ্গুল যে আমার দিকে তাকিয়ে আছে আমরা সেটি দেখি না। আজকে দুদককে আমরা কেন বারবার স্বাধীনের কথা বলেছি? দুদক হচ্ছে প্রধানমন্ত্রীর অধীনে। দুদক যদি প্রধানমন্ত্রীর অধীনে হয় তাহলে প্রধানমন্ত্রীর কোনো দুর্নীতি দুদক কি করতে পারবে? পারবে না। এই জন্যই বলা হয়েছিল সংস্কারগুলো করার জন্য। আজকে যখন যে সরকার, আজকে দেখেন বিএনপি সরকার ক্ষমতা থেকে যাওয়ার পরে এরপরে নতুন যে সরকার আসবে তারা বলবে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বিএনপি সরকারের সময়। কারণ এখন যে দুর্নীতিগুলো আছে চাইলেও দুদক এগুলো প্রকাশ করতে পারছে না, বা মিডিয়াও চাইলে অনেক সময় প্রকাশ করতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকারের যে দুর্নীতির কথা বলা হতো সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়। কি মিডিয়া অথবা টিআইবি বলেন বা অথবা অন্য কারো পক্ষ থেকে আমরা কি সেটা শুনেছি? না, টিআইবি বলেছে। এভাবে মেনশনেবল শুনি নাই যে এত সর্বোচ্চ দুর্নীতি হয়েছে। এবার দেখেন ব্যাপারটা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের সময় আপনি যদি যত কথাই বলে, ইন্টারিম গভর্নমেন্টের সময় আপনি দেখবেন 80 থেকে 90% ক্ষমতায় ছিল কিন্তু আমাদের বর্তমান যারা ক্ষমতা আছে তারা। এখন আপনি যদি বলেন যে আপনি এটা কোন বেসিসে বলবেন, আমি আমার আইন জায়গাটা বলি। আমাদের অ্যাটর্নি জেনারেল প্রায় 350 জন, সরকারি অ্যাটর্নি, ডেপুটি অ্যাটর্নি জেনারেল 350 জন। এবার হচ্ছে জামাতের যে 17 জন তারা পদত্যাগ করেছে। তার মানে বাকি সবাই কারা? এবং কি আপনার প্রধান আইন কর্মকর্তা কে ছিল? বর্তমানে আইনমন্ত্রী। আপনি দেখেন প্রতিরক্ষা উপদেষ্টা কে ছিল? বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী। তো তাহলে আপনি যখন ইন্টারিম গভর্নমেন্টের দুর্নীতি নিয়ে করতে যাবেন তখন এখানে আপনার সরকারের বিশাল সংখ্যক, আপনি দেখেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় শুধুমাত্র আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী উনি বিদেশ থেকে প্রায় 10,000 শুধুমাত্র বিভিন্ন ইন্টারনাল চাঁদাবাজি বা ইন্টারনাল অপরাধের কারণে বহিষ্কার করেছেন। তার মানে কি? তার মানে আমরা এখন যদি ইন্টারিম গভর্নমেন্ট কি করি তার আগে প্রথমে আমার দিকে চোখ তুলতে হবে। কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের ধরেন 3 জন, ডক্টর খলিলুর রহমান আইনমন্ত্রী এবং বিডিআর চেয়ারম্যান, এই 3 জনকে এই সরকার ধরেন আত্মীকরণ করেছে, কিন্তু বাকিরা তো ইন্টারিম বলতে তো শুধুমাত্র আমরা উপদেষ্টা বুঝি না, পুরো দেশটা তো একটা স্ট্রাকচারে চালিয়েছে। পুরো দেশটা তো পরিবর্তন হয়েছে। আপনি পুরো দেশের আইন কর্মকর্তা হতে প্রত্যেকটা জায়গায় পরিবর্তন হয়েছে। তাহলে এই প্রত্যেকটা জায়গায় কোথা থেকে কারা আসছে? এরা তো বাইরে থেকে আসে নাই। আওয়ামী লীগের কেউ তো এখানে যুক্ত ছিল না, আওয়ামী লীগ তো পালিয়ে গিয়েছে। যদি এখন কথা হচ্ছে সরকার তো অভিযোগ দিতে পারে না, সরকারের কাজ হবে কাজ করা, আর বিরোধী দল অভিযোগ দিবে যে আপনারা এটা করেন, আর সরকারের কাজ হবে কাজ করে দেখাতে হবে। তাহলে সরকার এখন কি করবে? সরকারের কাজ হচ্ছে দুর্নীতির কথা আপনি বলবেন কেন? আপনার উচিত হচ্ছে দুর্নীতি আপনার এটা তদন্ত করা, তদন্ত করে এক্সিকিউশনটা দায়িত্ব হচ্ছে সরকারের। সরকার যদি অভিযোগ করে তাহলে আমরা যাবো কার কাছে? আপনি দেখেন আপনার কথায় আপনি স্পষ্ট না বললে স্পিডটা কি এরকম যে একটু যারা জামাতের সঙ্গে সংশ্লিষ্ট তারা কোনোভাবে ইন্টারিম সরকার যে দুর্নীতি করেছে বা করলেও সেটা আসলে বিএনপি করেছে, ঘুরে ফিরে এরকম একটা রেটরিক বা এরকম একটা বয়ানকে আপনার হাজির করার চেষ্টা করছেন? আমার কথা হচ্ছে সরকারের হাতে সর্বোচ্চ ক্ষমতা আছে এখন। সরকার এটাকে আমাদের কাছে ডিসক্লোজ করুক, আমাদেরকে বের করুক, সবার কাছে নিয়ে আসুক কারা কারা দুর্নীতি করেছে, কোন ব্যক্তি দুর্নীতি করেছে। সুযোগ তো সরকারের আছে। এখন কথা হচ্ছে আমরা তো সবসময় অভিযোগ দিতে বিশ্বাসী, কাজটা করতে হবে। আপনি দেখেছেন বগুড়াতে 135 কোটি টাকা যে বরাদ্দ হয়েছে, আমরা তো দেখেছি শিবগঞ্জে তার ছেলের মাধ্যমে কাজগুলো করা হয়েছে। তার মানে কি সরকার যখন থাকে
তখন কিন্তু দুর্নীতিগুলো সামনে আসে না। যখন সরকার ক্ষমতাচ্যুত হয় বা ক্ষমতা থেকে চলে যায়, তখন কিন্তু দুর্নীতিগুলো আসে। আমার কথা হচ্ছে সরকারকে এক্সিকিউশন করতে হবে, কারা কারা দুর্নীতি করছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়, সেটা আমাদের সামনে নিয়ে আসতে হবে, নিয়ে এসে দেখাইতে হবে, এক্সাম্পল ক্রিয়েট করতে হবে, এবং কি যারা ওই সময় দুর্নীতিগ্রস্ত ছিল তাদেরকে প্রোটেকশন কারা কারা দিয়েছে। প্রোটেকশন আজকে যে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলছে, সেই স্বরাষ্ট্রমন্ত্রী আমরা তো দেখেছি যে এস আলম 2.25 কোটি টাকা নিয়ে পালিয়ে গিয়েছে, সে এস আলমের গাড়ি নিয়ে ওনাকে প্রথম যখন স্বদেশ প্রত্যাবর্তন হলো ওনাকে রিসিভ করেছে। কিন্তু উনি পার্লামেন্টে বলেছেন এটি। তার মানে এই বিষয়গুলো যে আমরা কাকে, এবং কি আমরা দেখেছি ইসলামী ব্যাংকের মতো ব্যাংকে আমরা দেখেছি যিনি পলাতক, দুর্নীতি দায়ে এই অভিযুক্ত, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নমেন্টকে প্রদান করা হচ্ছে কার ইশারায়, কাকে আপনি সুযোগ করে দিচ্ছেন? তো সবকিছু নিয়ে কথা বলতে হবে। আপনি যখন, এই জন্য আমি বারবার বলি আমরা সবসময় আঙ্গুল দেখাই না, কিন্তু যখন একটি রাজনৈতিক দলের সরকার ক্ষমতায়, তখন সে কি তার নিজের দলের বাইরে পৃথিবীর কোন দেশে অন্য দলের লোকজন থেকে এরকম জায়গায় নিয়োগ দেয়? মার্কিন যুক্তরাষ্ট্র দেয় না। আপনি দেন কিন্তু আপনি যোগ্য ব্যক্তিকে দেন। আচ্ছা, আপনি দেন। আপনি যেমন ইসলামী ব্যাংকের আপনি কি মনে করেন কোন অর্থনীতিবিদ ছিল না? বিএমপি করে এমন কেউ ব্যক্তি ছিল না? তাকে চেয়ারম্যান বানানো যেত না? আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর একজন বানালেন, সোয়েটার ব্যবসায়ী। আপনি কি এমন কোন ব্যাংকার, এমন কোন অর্থনীতিবিদ কি বিএনপিতে ছিল না? তামিম ইকবালকে আপনি যখন বিসিবির প্রধান বানিয়েছেন কেউ কোনো প্রশ্ন তোলে নাই, কারণ সেই ক্রিকেট, তার ব্যাকগ্রাউন্ড ক্রিকেট, তখনও প্রশ্ন তুলেছেন। তার ব্যাকগ্রাউন্ড ক্রিকেট না, আপনি কোন ওয়েতে বানিয়েছে সেটা নিয়ে প্রশ্ন তুলেছে, কিন্তু যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন তোলে নাই। কিন্তু আপনি যখন পরিবারের সদস্যদেরকে নিয়ে গেলেন এবং কি অর্থনৈতিক যে বিভাগগুলো আছে প্রত্যেকটা বিভাগের প্রদান করে দিলেন ছেলেদেরকে, যাদের কোনো ক্রিকেটীয় ব্যাকগ্রাউন্ড ছিল না, তখনই প্রশ্নটা উঠেছে। আপনি যোগ্য ব্যক্তিকে করেন, কোনো সমস্যা নেই। আমরা একটা বিরতি নিই। সালাউদ্দিন সাহেব আজকে সংসদে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে জুলাই সনদে বিএনপি আসলে বাধ্য হয়ে সই করেছিল ভোটটা নিশ্চিত করার জন্য, কারণ একটা বড় অংশই ভোটটা দিবে কিনা সেটা নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল। এই কথা উনি আগেও বলেছেন, কিন্তু যখন এটি পার্লামেন্টে বলেন তখন সেটির বোধহয় বাড়তি তাৎপর্য সামনে আসে, এবং উনি কথাটি বলছেন 28 তারিখে, একদিন পরেই সেই জুলাই মাস আসছে। ফলে এই কথা দিয়ে সালাউদ্দিন সাহেব আসলে কি বোঝাতে চাইলেন? দেখেন, আমরা তো বারবার বলি ইউনূস সরকার সবচেয়ে বেশি প্রতারণা করেছে, বলি না? ইউনূস সরকার কিন্তু যথাসময় যখন বলেছে তখনই ইলেকশন দিয়েছে। প্রতারণাটা আসলে কে করেছে? প্রতারণা আত্মস্বীকৃত, সেটা হয়তো বাধ্য হয়েছে করতে। না, বাধ্য হোক। আমরা তো সবসময় সবসময় একটা অভিযোগ আসতো যে ইউনূস যদি কোনো কিছু ধরে সেটা ছাড়ে না, গ্রামীণ ব্যাংক ধরেছে ছাড়ে না, ছাড়বে না কখনো বলা হয়েছে। কিন্তু ইউনূস সরকার যেভাবে বলেছে, আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর সাথে লন্ডনে বসে যে ফেব্রুয়ারি ইলেকশন দিবে, সেই ইলেকশন দিয়েছে। লেন্দি সকল ক্ষমতা ছিল, তারা চাইলে লেন্দি করতে পারতো, কিন্তু এরপরও দিয়েছে। কিন্তু প্রতারণাটা করেছে কে? এখনো পর্যন্ত আপনি যদি আত্মস্বীকৃতভাবে আপনারা স্বীকার করে নিলেন যে আমরা শুধুমাত্র নির্বাচন দিবে বলে, দেখেন 1500 জন জীবন দিয়েছে, 20-30 হাজার পঙ্গুত্ব বরণ করেছে, শুধুমাত্র একটা ইলেকশনের জন্য না, শাসকের পরিবর্তনের জন্য না, শাসনের পরিবর্তনের জন্য। ছাত্ররা কিন্তু আন্দোলনে বারবার বলেছে যে আমরা রাষ্ট্র সংস্কার চাই, সাময়িক অসুবিধার জন্য আমরা ক্ষমা চাচ্ছি, তার মানে রাষ্ট্র সংস্কারের জন্য। আপনি বলেন এই 3 মাসে সংস্কার শব্দটা আমাদের পুরো সিলেবাস থেকে উঠে মানে পরিকল্পিতভাবে উঠিয়ে দেওয়া হয়েছে। বিরোধীদের ব্যর্থতা না, অবশ্যই আমি সবকিছুর বলি যে আমরা পুরো পরিকল্পিতভাবে সংস্কার শব্দটা উঠিয়ে দেওয়া হয়েছে। যে বিএনপি আজকে তারা, আপনি জুলাই বলে যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে, আমি ডেফিনিশনই খুঁজে পাই না। অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবে, আবার সাথে সাথে বলছে নির্বাচনের জন্য জুলাই সনদ আমরা মেনে নিচ্ছি, আবার সাথে সাথে আপনি বলছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবেন। আপনি জুলাই সনদটা একটু পরে রাখেন ভাই। আপনার যে বিএনপি যে 31 দফা 2023 সালে ওয়েস্টিনে বসে পুরো বিশ্বের সামনে ওনারা প্রকাশ করেছে 31 দফা, সেই 31 দফায় 3 মাসের মধ্যে 6টা ভায়োলেশন করে ফেলছেন অলরেডি। তাহলে আপনি তো জুলাই সনদের কমিটমেন্ট তো পরে রাখেন। আপনি যে 31 দফা এবং বেগম জিয়ার 2030 ভিশন, আপনি 31 দফার প্রথম দফা ছিল যে আমরা সংবিধান সংস্কার কমিটি করব, সেটা ভায়োলেশন করেছেন। আপনি বলেছেন সুপ্রিম কোর্টের সচিবালয় করবেন, সেটা আপনি প্রতিষ্ঠিত সচিবালয়কে আপনি বাতিল করে দিলেন। আপনি বলেন ক্রিয়াঙ্গনে কখনো আপনি কি করবেন না, কখনো রাজনীতিকরণ করবেন না, অথচ ক্রিয়াঙ্গনে সবচেয়ে বেশি দলীয়করণ আপনি করেছেন। তা আপনি বলেছেন কোথাও স্থানীয় সরকার, কোথাও আপনি প্রশাসক নিয়োগ করবেন না, অথচ সব জায়গায় আপনি প্রশাসক নিয়োগ করেছেন। তাহলে আপনি যে জুলাই সনদের কমিটমেন্টের জায়গাটাতে পড়ে আজকে যে আমাদের সংস্কার বললাম না, পরিকল্পিতভাবে সংস্কারটাকে আমাদের দেশ থেকে মানে থেকে আলোচনা থেকে সরিয়ে ফেলা হয়েছে। তাহলে বারবার আজকে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছেন যে 3 মাসে আওয়ামী লীগ 15 বছর যা উন্নয়ন করে নাই, 3 মাসে আমরা বেশি উন্নয়ন করছি। উন্নয়নটা কার ভাষা জানেন? উন্নয়নটা হচ্ছে স্বৈর শাসকের ভাষা। উন্নয়নটা হচ্ছে যারা স্বৈর শাসক হতে চায় তাদের ভাষা। আওয়ামী লীগ এতদিন আমাদেরকে বলেছে উন্নয়ন উন্নয়ন,
তোমার এই ভোটের অধিকার দরকার নেই, তোমার সকল ধরনের অধিকার দরকার নেই, তোমাকে উন্নয়ন দেখাবো, তুমি খুশি। আজকে আমাদেরকে বারবার উন্নয়নের কথা বলা হচ্ছে, বারবার ফ্যামিলি কার্ড নিয়ে আসা হচ্ছে, বারবার এই বিষয়গুলো আমাদেরকে এমফেসাইজ করা হচ্ছে, কিন্তু যে জন্য জীবন দিয়েছে 1500 মানুষ, যে জন্য 20-30 হাজার পঙ্গুত্ব বরণ করেছে, সেই জিনিসটাকে আমরা ডিনাই করছি, সেই জিনিসটাকে আমরা সেটার অন্যদিকে মূল নিয়ে জিনিস তো ডেমোক্রেসিও ছিল নাকি? সরি, এই যে জীবন দেওয়া বা এই আন্দোলনের নেপথ্যে ডেমোক্রেসিও তো একটা বড় চাওয়া ছিল। আপনার ডেমোক্রেসির কারণেই তো একটা নির্বাচন হয়েছে, নির্বাচিত সরকার হয়েছে। নির্বাচিত সরকার এই যে ডেমোক্রেসি আপনি বলে সলেম এক্সপ্রেশন অফ উইল অফ পিপল, সংবিধানের সবচেয়ে বেশি জনগণের অভিপ্রায়। জনগণের অভিপ্রায় তো শুধু একটা না, জনগণের অভিপ্রায় ছিল দুইটা। জনগণের অভিপ্রায় ছিল দুইটা, একটা হচ্ছে নির্বাচিত সরকার, আরেকটা হচ্ছে গণভোট। আপনি একটাকে রাখলেন, আরেকটাকে বাতিল করে দিলেন। আপনি 52%কে আপনি এমফেসাইজ করছেন, 69%কে আপনি অ্যাভয়েড করছেন কেন? আপনি বারবার বলা হয় যে বিএনপির মধ্যে আওয়ামী লীগের কিছু আচরণ দেখা যাচ্ছে, আওয়ামী লীগের পদাঙ্ক অনুসরণ করছে, আওয়ামী লীগ এভাবে জনগণের ম্যান্ডেটকে বিশ্বাস করে নাই। সেম আমাদের বর্তমান সরকার, আমরা ডিউ রেসপেক্ট, আমি মনে করি বিরোধী দলের জায়গা থেকে সবচেয়ে বেশি তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে। এত ছাড় দেওয়া ঠিক হচ্ছে না। ছাড় দেওয়ার কারণে ওনারা সবকিছুকে অস্বীকার করছেন, আজকে সংস্কারকে অস্বীকার করছেন। বারবার বলেন জুলাই সনদের বাস্তবায়ন করবেন, কিভাবে বাস্তবায়ন করবেন ওনারা? এখনো পর্যন্ত সংসদ একবার শেষ, আরেকবার সংসদ আসছে চলমান, এখনো পর্যন্ত জুলাই সনদটা কিভাবে বাস্তবায়ন করবেন সে রূপরেখা পর্যন্ত আমরা এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি।